নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমরা মক টেস্টের যে সিরিজটা লঞ্চ করেছি, আজকে তার সেট নাম্বার 17 ডিসকাস করা হবে এই ক্লাসের মাধ্যমে। তো তোমাদের পরীক্ষাকে টার্গেট করে বাছাই করা সেরার সেরা 25 জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে আমাদের এই মক টেস্ট করানো হচ্ছে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। একদম তোমাদের সিলেবাস অনুযায়ী বাছাই করা সেরা প্রশ্ন উত্তর, কমনযোগ্য প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করা হচ্ছে এখানে। তো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে কমন গ্যারেন্টি তোমরা পাবে। ডব্লিউপি কনস্টেবল 2024-25, আপকামিং কলকাতা পুলিশ প্রিলিমসের পরীক্ষা সহ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পুলিশ পরীক্ষার জন্য এই ক্লাসটা কিন্তু হেল্পফুল হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্ন বলছে সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906, 1907, 1908, 1909। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশন এ, 1906 খ্রিস্টাব্দে সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয়। এরপরে যদি আমরা দেখি সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় গঠিত হয়, ঢাকায় গঠিত হয়। কত সালে? 30শে ডিসেম্বর 1906 সালে। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? প্রথম অধিবেশন হয়েছিল করাচিতে 1907 সালে। তাহলে প্রথম সভাপতি কে ছিলেন মুসলিম লীগের? প্রথম সভাপতি ছিলেন হচ্ছে কে? প্রথম সভাপতি ছিলেন আগা খান। মুসলিম লীগ 1905 সালের স্বদেশী আন্দোলনের বিরোধিতা করেন এবং বঙ্গভঙ্গের সমর্থন করেছিল, কারণ লীগ মনে করেছিল কি যে মুসলমান একটি পৃথক সত্তা এবং হিন্দু ও মুসলমানদের আলাদা স্বার্থ ছিল। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 2, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? সো ডান দিকে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে হ্যালির ধূমকেতু, যেটি আমরা দেখতে পাই 76 বছর অন্তর। তোমরা অপশনে ডিরেক্টলি পাবে 76 ইয়ার, অর্থাৎ প্রতি 76 বছর অন্তর হ্যালির ধূমকেতু আমরা মহাকাশে দেখতে পাই। অপশন সি হবে আমাদের এখানে সঠিক উত্তর। দেখছো 75 থেকে 76 বছর, অপশন সি হবে সঠিক উত্তর। দেখো এখানে ডিটেলসটা একটু ভালো করে দেখে নাও। সর্বশেষ দেখা গিয়েছিল 1986 সালে পৃথিবীর আকাশে হ্যালির ধূমকেতু। হ্যালি সূর্যের চারপাশে তার নিয়মিত 76 বছরের প্রদক্ষিণটি সম্পন্ন করে। 2061 সালে আবার ফিরে আসবে, মানে আমরা দেখতে পাবো কবে? আবার 2061 সালে। হ্যালির ধূমকেতুর ব্যাসার্ধ কত? হ্যালির ধূমকেতুর ব্যাসার্ধ হচ্ছে 5.5 কিমি, মানে বুঝতে পারছো কত বৃহৎ। হ্যালির ধূমকেতুটি 1758 সালে আবিষ্কৃত হয়েছিল এবং ধূমকেতু ম্যাগনেটকে 2007 সালে প্রশান্ত মহাসাগরের উপর দেখা যায়। এটি ছিল সবচেয়ে বৃহত্তম ধূমকেতু, হ্যালির ধূমকেতু। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 3, গান পাউডার তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট, ওয়াশিং সোডা, পটাশিয়াম নাইট্রেট, কপার সালফেট। গান পাউডারে কোনটি ব্যবহার করা হয়? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে পটাশিয়াম নাইট্রেট ইউজ করা হয়। গান পাউডারে পটাশিয়াম নাইট্রেট ইউজ করা হয়। ওকে, আচ্ছা এইখানটায় তোমাদের কতগুলো পয়েন্ট বলে দিই। বোরাক্স তৈরিতে কি ব্যবহার করা হয়? বোরাক্স তৈরিতে ওয়াশিং সোডা ইউজ করা হয়। লিখে নাও প্রত্যেকে। গান পাউডারকে ব্ল্যাক পাউডারও বলা হয়ে থাকে এবং গান পাউডার এর এখানে যে থাকে যে জিনিসগুলো, পটাশিয়াম নাইট্রেট থাকে, গুঁড়ো কাঠ কয়লা থাকে এবং সালফার থাকে। ঠিক আছে, এইটা কিন্তু দেখে নেবে, পটাশিয়াম, গুঁড়ো কাঠ কয়লা এবং সালফার থাকে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট। তোমাদের ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা সহ কলকাতা পুলিশ মানে পুলিশ পরীক্ষার জন্য টার্গেট করে আমাদের রয়েছে স্ট্যাটিক জিকে কমপ্লিট হ্যান্ড রিটেন, সম্পূর্ণ বাংলা ভাষায় একদম কমপ্লিট ক্লাস নোট, যেখানে তোমরা 50টিরও বেশি স্ট্যাটিক জিকের উপরে টপিক পাবে। সঙ্গে রয়েছে আমাদের জিকে সাজেশন কিং মানে জেনারেল নলেজের উপরে, যেখানে তোমাদের 1550টি এমসিকিউ সঙ্গে 5000 ওয়ান লাইনার্স রয়েছে। যেভাবে ক্লাস আমাদের দেখছো সেই টাইপের সেই স্টাইলের সমস্ত ধরনের প্রশ্ন, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমি সমস্ত বিষয় থেকে এখানে কম্পাইল করা হয়েছে। এবং তোমাদের পরীক্ষায় যদি বলো সব থেকে বেশি স্কোর করবে, এই স্ট্যাটিক জিকে সাজেশন বুকের বাইরে কিচ্ছু আসবে না, তোমাদের এটুকু বলে দিলাম। তো যারা নিতে আগ্রহী রয়েছে এই মুহূর্তে তোমাদের ডিসকাউন্ট দিয়ে করে আমি প্রাইসটা বলছি। প্রত্যেকটা বুকের অরিজিনাল প্রাইস রয়েছে 199 করে, বাট তোমরা মাত্র 99 টাকা করে পাবে। অর্থাৎ দুটো বই এই মুহূর্তে 198, 198 এর বিনিময়ে পেয়ে যাবে। অনলাইনে বাড়িতে বসে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবে এগুলো পিডিএফ আকারে। তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটিতে আমাদের অনলাইনে পেমেন্ট মেথড রয়েছে। এখানে পেমেন্ট করে তার স্ক্রিনশটটা আমাদেরকে শেয়ার করে দেবে, সাথে সাথে এই বুক দুটি তোমাকে দেওয়া হবে। ইতিমধ্যে বহু ছেলে মেয়ে যারা আমাদের সাথে রিসেন্টলি কানেক্টেড হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার্থী, কলকাতা পুলিশ পরীক্ষার্থী, তারা কিন্তু অনেকেই সংগ্রহ করেছে আমাদের থ্রু দিয়ে। তো যারা এখনো পর্যন্ত নাওনি
অবশ্যই একবার নিয়ে দেখতে পারো, ঠকবে না, এটুকু গ্যারেন্টি দিলাম। আর হ্যাঁ, এইখান থেকেই প্রশ্ন কমন আসবে, কারণ ওয়েস্ট বেঙ্গল ইতিমধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো হলো সেখানেও কিন্তু কমন এসছে। মনে রাখবে এই জিকে কিং বইটা এবং স্ট্যাটিক জিকে বইটাতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির এক্সাম, এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে কিন্তু হেল্পফুল হবে। চলো আমরা নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। আবার পরবর্তী কোশ্চেন নাম্বার 4, ভারতের সংবিধানের কোন সংশোধনী দিল্লিকে একটি জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করেছে? 69তম সংশোধন, 68তম সংশোধন, 65তম সংশোধন, 70তম সংবিধান সংশোধন। দেখো, 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করে এবং এটা কবে হয়েছিল? এই সংবিধান সংশোধনটি হয়েছিল 1992 সালে। এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসতে পারে, তো অবশ্যই তোমরা কি বলতে পারবে এটা? তোমাদের আমি একটু হিন্টস দিচ্ছি, টাইটেল হচ্ছে গুপ্তা। চলো বলতে পারবে, দেখি কারা বলতে পারো, কমেন্টের মাধ্যমে জানাও। দিল্লির মুখ্যমন্ত্রী কে রয়েছেন? দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। মানব উন্নয়ন সূচক রিপোর্ট পাস করে কোন সংস্থা? ইউএনডিপি, ডব্লিউবি, আইএলও, ডব্লিউটিও। মানব উন্নয়ন সূচক রিপোর্ট পাস করে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অপশন এ হবে সঠিক উত্তর। এখানে আমরা দেখে নেব মানব উন্নয়ন সূচক সম্পর্কে। 1990 সালে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম পেশ করেছিলেন অর্থনীতিবিদ মাহবুব উল হক, প্রথম তৈরি করেছিলেন। 4টি প্যারামিটার এখানে সেট করা হয়েছে, 4টি ইন্ডিকেটর রয়েছে। জীবন আয়ুষ্কাল, বিদ্যালয় শিক্ষার প্রত্যাশিত বছর, গড় শিক্ষাবর্ষের বছর, জীবনযাত্রার মানদণ্ডের জন্য মাথাপিছু মোট জাতীয় আয়, ঠিক আছে, টোটাল ন্যাশনাল ইনকাম। মানব উন্নয়ন সূচক ইউএনডিপি দ্বারা প্রকাশিত হয় এবং 189টি দেশের মধ্যে ভারতের মানব উন্নয়ন সূচক 2020-তে ছিল কত? 131তম স্থান অর্জন করেছিল এবং মান কত ছিল? 0.645। আচ্ছা, ইউএনডিপি যেহেতু আমাদের এসছে, ইউএনডিপির হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, সংযুক্ত রাজ্য, মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওকে, ইউএনডিপি নিউ ইয়র্কে। নেক্সট পরবর্তী কোশ্চেন যাব আমরা। স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত সালে? 1908, 1911, 1920, 1922। স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত খ্রিস্টাব্দে? 6 নম্বর প্রশ্ন, কোশ্চেন নম্বর 6। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন এ, 1908 সালে সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। এখানে একটু ডিটেলসটা তোমাদের বলে দিচ্ছি, প্রত্যেকে লিখে নাও। তিনি 1989 সালে জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুরের মৌবনি গ্রামে, 3রা ডিসেম্বর। ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকির সাথে কিংসফোর্ড নামে বিহারের মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে গিয়েছিলেন। কার সাথে? সঙ্গে ছিলেন প্রফুল্ল চাকি, কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিলেন বিহারের মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেটকে। তাদের বোমার আঘাতে ব্যারিস্টার প্রিঙ্গল ক্যানেডির স্ত্রী এবং কন্যা নিহত হয়, কারণ সেইখানে গাড়িতে কে ছিলেন না? ম্যাজিস্ট্রেট ছিলেন না, কিংসফোর্ড ছিলেন না। সো তাদের বোমার আঘাতে মিস ক্যানেডি এবং তার কন্যা মারা যায়। কিংসফোর্ডের গাড়িতে বোমা হামলার অভিযোগে 11ই আগস্ট 1908 সালে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। মাত্র 18 বছর বয়সে স্বাধীনতা সংগ্রামের বেদিতে আত্মাহুতি দেন তিনি। গ্রেপ্তারের ঠিক আগেই প্রফুল্ল চাকি নিজেকে গুলি করে এবং তিনি মারা যান সেখানে, ঠিক আছে। তো এই ঘটনাগুলো তোমাদের কিন্তু জানতে হবে। ফাঁসির সময় ক্ষুদিরামের বয়স ছিল মাত্র 18 বছর, ভাবতে পারছো? এবং মুজফ্ফরপুরের জেল তার নাম পরিবর্তন করে ক্ষুদিরাম বসুর নামে রাখা হয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব, কোশ্চেন নাম্বার 7। অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড উপস্থিত থাকে? বেনজয়িক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? অ্যাসিড বৃষ্টিতে থাকে নাইট্রিক অ্যাসিড। অপশন সি হবে সঠিক উত্তর। গাড়ির ব্যাটারিতে থাকে H2SO4, এটাও তোমাদের পরীক্ষাতে আসে, H2SO4। গাড়ির ব্যাটারিতে H2SO4 পাওয়া যায়। বেনজয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায়? মূত্র, ঘাস, উদ্ভিদের পাতায়। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে, অক্সালিক অ্যাসিড টমেটোতে এবং পালং শাকে পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড দুধে পাওয়া যায়। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? আপেলে। টার্টারিক অ্যাসিড তেঁতুলে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন নদীর উপর ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি অবস্থিত? নর্মদা, বিয়াস, সিন্ধু, ব্রহ্মপুত্র। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হবে মাজুলি নদীর উপর, ব্রহ্মপুত্র নদীর উপর রয়েছে মাজুলি দ্বীপ। ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি দ্বীপ রয়েছে, আসামে ব্রহ্মপুত্র নদীর উপর রয়েছে। ওকে, এই পয়েন্টটা তোমরা দেখে নেবে। নর্মদা নদী হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং সব থেকে লংগেস্ট রিভার পশ্চিম আমাদের ওয়েস্ট ইন্ডিয়ার। মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। ব্রহ্মপুত্র নদী তিব্বত, ভারত, বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। টোটাল লেন্থ হচ্ছে 916 কিলোমিটার।
ব্রহ্মপুত্র নদী মানস সরোবরের হ্রদ থেকে উৎপন্ন হয়েছে এবং মোট দৈর্ঘ্য আমরা যদি দেখি 2900 কিলোমিটার, 916 কিলোমিটার, যার মধ্যে ভারতে তিব্বতে প্রবাহিত হয়ে এই নদী ভারতে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে বেশি দেখা যায়? সেবা ক্ষেত্র, কৃষিক্ষেত্র, শিল্প, সবকটি। সব থেকে বেশি ছদ্ম বেকারত্ব দেখা যায়, ওকে, অপশন বি, কৃষিক্ষেত্রে দেখা যায়। দেখো ভারতের কৃষিতে লেবার সাপ্লাইয়ের পরিমাণ প্রচুর। আর ছদ্ম বেকারত্ব মানে কি, এটা তোমাদের একটা ইকোনমিক্সের প্রশ্ন। ছদ্ম বেকারত্বের অর্থ হলো যখন কোনো প্রোডাকশন ফিল্ডে বা কোনো জায়গায় কোনো কিছু প্রোডাকশন হচ্ছে বা কোনো ক্ষেত্রে কোনো শ্রমিক যদি বাদ পড়ে যায় কাজ থেকে, তার ফলে যদি কোনো রকম কোনো প্রোডাকশনের উপর ইম্প্যাক্ট না পড়ে বা প্রোডাকশনের কোনো রকম কম না হয়, নেগেটিভে না যায়, সেই ঘটনাটাকেই বলা হচ্ছে ছদ্ম বেকারত্ব। অর্থাৎ লেবারের পরিমাণ এতটাই বেশি যে প্রোডাকশনে কোনো রকম কোনো প্রভাবই পড়বে না যদি কিছু লেবার সেই কাজ ছেড়েও দেয় বা সেই কাজ নাও করে। সো এই বিষয়টাকে ছদ্ম বেকারত্ব ইন সিম্পল ওয়ার্ড তোমাদের বোঝালাম। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই। 10 নম্বর কোয়েশ্চেন, ম্যাকমোহন লাইন কোন দুই দেশের মধ্যে রয়েছে? ভারত ও পাকিস্তান, ভারত ও চীন, ভারত ও বাংলাদেশ, ভারত ও নেপাল। দেখবে তোমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি নিয়ে কিন্তু প্রশ্ন আসে, তো অবশ্যই খুব ভালো করে দেখবে। আমরা যদি দেখি ভারতের সাথে মোট 7টি স্থল দেশের সীমানা রয়েছে, আর যদি জল দেশের সীমানা নিয়ে আমরা বলি তাহলে 9টি দেশের সাথে রয়েছে। সবথেকে লংগেস্ট বর্ডার রয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার ইন্ডিয়া উইথ বাংলাদেশ, 4096 কিলোমিটার। সব থেকে কম রয়েছে ভুটানের সাথে 106 কিলোমিটার। এবং প্রত্যেকটা বাউন্ডারির একটা নিজস্ব নাম রয়েছে, যেরকম ম্যাকমোহন লাইন আমরা বলছি ভারত এবং চীনের সাথে যে বর্ডার রয়েছে তাকে। ঠিক একইভাবে ভারত পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন রয়েছে পাকিস্তানের সাথে আফগানিস্তানের, লাইন অফ কন্ট্রোল রয়েছে ভারত পাকিস্তানের সাথে, ঠিক আছে, এবং ডুরান্ড লাইন আফগানিস্তান ভারতেও বলা হয়। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তো অর্জন করবই, একথা কে বলেছিলেন? জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, লোকমান্য তিলক, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটা হবে লোকমান্য তিলক নামে পরিচিত যিনি বাল গঙ্গাধর তিলক, তিনি বলেছিলেন স্বরাজ ইজ মাই বার্থ রেট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট এখানে ডিটেলস আমরা ওনার সম্পর্কে একটু দেখব। বাল গঙ্গাধর তিলক এই স্লোগান দিয়েছিলেন, স্বাধীনতা আমার জন্মগত অধিকার বা স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবই বা অর্জন করবই। স্বরাজ শব্দটি প্রথম বাল গঙ্গাধর তিলক প্রবর্তন করেন, বাট ফার্স্ট ইউজ করেছিলেন কে? স্বরাজ ওয়ার্ডটি দাদাভাই নওরোজি। বাল গঙ্গাধর তিলক লোকমান্য তিলক নামে পরিচিত। তিনি আধুনিক শিক্ষা প্রচারের জন্য ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন পুনেতে, ফার্গুসন কলেজেও তিনি প্রতিষ্ঠা করেন এবং দুটো পত্রিকা তিনি প্রকাশ করতেন, কেশরী এবং মারাঠা। কেশরী ইন মারাঠি ল্যাঙ্গুয়েজ আর মারাঠা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিনি প্রকাশ করতেন এই দুটো পত্রিকা। নেক্সট আমরা দেখে নেব, দেখো ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান ইনকলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, দিল্লি চলো ইত্যাদি। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। মহাত্মা গান্ধীর বিখ্যাত স্লোগান করব অথবা মরবো, ডু অর ডাই, করো অথবা মরো, করেঙ্গে ইয়া মরেঙ্গে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে নারী শিক্ষার হার কত? দেখো সচরাচর আমরা এই প্রশ্নটা পাই কিভাবে, ভারতের শিক্ষার হার কত, বাট তোমাকে জানতে হবে কোন রাজ্যে শিক্ষার হার সব থেকে বেশি, কোন রাজ্যে শিক্ষার হার সব থেকে কম। ভারতে নারী শিক্ষার হার কত, পুরুষ শিক্ষার হার কত, এইভাবে কিন্তু তোমাকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে সলভ করতে হবে। আমি তোমাদের বলে দিলাম ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, যারা আজকের ক্লাসটাতে চলে এসছো আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ দ্য বেঙ্গল ব্যাটালিয়ন যুক্ত হয়ে যাও, কারণ তুমি এই ক্লাসগুলো করলেই জিকেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তুমি যদি জিকে আমাদের এই ক্লাস করো কেউ আটকাতে পারবে না, তুমি জিকে এখান থেকে কমন পাবেই পাবে এবং 100% কমন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আমাদের যে, যদি চাও তাহলে অবশ্যই আমাদের ইবুক দুটি সংগ্রহ করতে পারো। 198 টাকা। তোমরা অনেকেই অনেক জায়গায় খরচা করো, বাট যদি তোমরা পারো অবশ্যই সংগ্রহ করতে পারো। দেখো এডুকেশনে ইনভেস্টমেন্ট করলে তার রিটার্ন কিন্তু তুমি একদিন একদিন ঠিক পাবেই, কারণ শিক্ষা কোনোদিন কাউকে ঠকায় না, এটা মনে রাখবে। সঠিক উত্তরটা হবে অপশন সি 65.46%, তাই তো। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখব অপশন সি। নারী শিক্ষার হার ভারতে 2011 সেন্সাস অনুযায়ী 65.46%। যদি আমরা এখানে দেখি তাহলে দেখবো 2011 সেন্সাসে বলছে কি ভারতের মোট সাক্ষরতার হার অল ইন্ডিয়া বেসিসে 74.04%, পুরুষ সাক্ষরতার হার 82.14%, নারী সাক্ষরতার হার 65.46%। সব থেকে বেশি নারী শিক্ষা রয়েছে কোথায়? কেরালাতে। সব থেকে কম রয়েছে বিহারে। এমনিতেও যদি আমরা দেখি শিক্ষার হার সব থেকে বেশি কেরলে, সব থেকে কম হচ্ছে বিহারে। সর্বনিম্ন মহিলা সাক্ষরতার হার রাজস্থানে 52.66%। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13। কিসের উপস্থিতির কারণে মূত্রের রং হলদেটে হয়? পিত্তরস, লিম্ফ, কোলেস্টেরল, ইউরোক্রোম। সঠিক উত্তরটা হবে অপশন ডি
ইউরোক্রোমের উপস্থিতির কারণে মূত্রের রং হলদেটে হয়ে থাকে। সো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইউরোক্রোমের উপস্থিতির কারণে হয়ে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নাম্বার 14। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, আর্টিকেল 344। একদম ভিভিআই প্রশ্ন, একদম 100% কমন প্রশ্ন, 100% কমন প্রশ্ন বলে দিলাম তোমাদের। সঠিক উত্তর হবে ভারতের সংবিধানে আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর আর্টিকেলে রয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বাকিগুলো আমরা দেখে নেবো। দেখো 352তে রয়েছে জাতীয় বা ন্যাশনাল ইমার্জেন্সি, 356তে রয়েছে রাষ্ট্রপতি শাসন স্টেট ইমার্জেন্সি, যেটা পাঞ্জাব রাজ্যে প্রথম লাগু হয়েছিল। আর 360 নম্বর আর্টিকেল আর্থিক জরুরি অবস্থা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি একবারও চালু হয়নি বা লাগু হয়নি। আর আমাদের জাতীয় জরুরি অবস্থা তিনবার হয়েছিল, 1962 ইন্দো চীন ওয়ারের সময়, 1974 and 75, পরপর তিনবার কিন্তু হয়েছিল। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে? বিপিন চন্দ্র পাল, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, শরৎচন্দ্র বোস। সঠিক উত্তরটি কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1939 সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসে ত্রিপুরী সেশনে জয়লাভ করার পরে গান্ধীজির সাথে তার মতপার্থক্য হয়, পট্টবী সীতারামায়াকে হারিয়ে যেহেতু সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট হয়ে যান, সেই কারণে তিনি মতপার্থক্যের কারণে বললেন আমি আর কংগ্রেসে থাকবোই না, বেরিয়ে যাব। তো তিনি কংগ্রেস ত্যাগ করে 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। কে? সুভাষচন্দ্র বসু। সো অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট এখানে দেখে নেব পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা পাস করেছে? পাঞ্জাব, মহারাষ্ট্র, ছত্তিশগড়, কেরালা। কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা পাস করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, ছত্তিশগড় রাজ্য। ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা মানচিত্রটা খুব ভালো করে দেখি, ডান দিকের ম্যাপটা এখানে দেখবে তোমরা, দেখো গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, এই কয়েকটা রাজ্যের উপর দিয়ে গেছে। কয়েকটা বললে তো হবে না, তোমাকে জানতে হবে কটি রাজ্যের উপর দিয়ে গেছে। কাউন্ট করে নাও। গুজরাট, আচ্ছা রাজস্থানটা মিস করে গেছি না, হ্যাঁ গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ 3টা হলো, ছত্তিশগড়, ঝাড়খণ্ড 5টা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা 7টা এবং মিজোরাম, মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। তোমাকে যদি মানচিত্রের সাহায্যে দেখাতে বলা হয়, তুমি মানে কাউন্ট না মনে থাকলেও তুমি বলতে পারবে মনে করে করে। সো মানচিত্রটা অবশ্যই খুব ভালো করে দেখবে, 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে এবং রাজ্যের নামগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 17 নাম্বার কোয়েশ্চেন। তথ্যের অধিকার আইন কবে কার্যকরী হয়? 2005 সেপ্টেম্বর, 2005 ডিসেম্বর, 2006 নভেম্বর, 2005 অক্টোবর। সঠিক উত্তর কোনটি হবে? 17 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। সঠিক উত্তরটা হবে 2005-এর ডিসেম্বরে তথ্যের অধিকার আইন পাস হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তথ্যের অধিকার হলো, তথ্য অধিকার আইন 2005-এর অধীনে ভারতের প্রত্যেকটি নাগরিককে প্রদত্ত একটি অধিকার। 12 অক্টোবর 2005 সালে কার্যকরী হয়। এটি মৌলিক অধিকার নয়। রাইট টু ইনফরমেশন আইনটি তথ্যের স্বাধীনতা আইন 2002-কে রিপ্লেস করেছে এবং 2005-এর ডিসেম্বরে এটা আসে। অপশন বি হবে সঠিক উত্তর। ডিসেম্বর বললাম, কেন বললাম? অক্টোবর হবে, সরি আই এম এক্সট্রিমলি সরি। অপশন ডি হবে। প্রত্যেকে কারেক্ট করে নাও, প্রত্যেকে কারেক্ট করে নাও। ফ্লোতে ভুল করে দিয়েছি, 2005 অক্টোবর হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্যারিস অলিম্পিকে ভারত মোট কয়টি পদক জিতেছে? 40টি, 6টি, 11টি, 5টি, এই 18টি। প্যারিস অলিম্পিকে ভারত মোট 6টি পদক জিতেছে। অপশন বি। অলিম্পিকে ভারত মোট 6টি পদক জিতে, 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক কোনটি? বেকারেল, ফ্যারাডে, কুরি, রাদারফোর্ড। তেজস্ক্রিয়তার একক 19 নম্বর প্রশ্ন। এসআই একক হচ্ছে বেকারেল। অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা আগেরটা বললাম না তোমাদের এই প্রশ্নটা, এই যে প্যারিস অলিম্পিকে মোট 6টি পদক জিতে, এখানে আমাদের নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ার, তিনি কিন্তু রূপোর পদক জিতেছেন এবং পাকিস্তানের প্লেয়ার যিনি কিন্তু সোনার পদক জিতেছেন, কারণ তিনি প্রথম হয়েছেন আর আমাদের নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে সেকেন্ড হয়েছেন, এটা মনে রাখবে। আচ্ছা এরপরে আমরা দেখে নেব বিভিন্ন এককগুলো। অ্যাংস্ট্রম হচ্ছে দৈর্ঘ্যের একক, ক্যান্ডেলা আলো তীব্রতার একক, ফার্মি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, কিউরি হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তা এসআই একক, বেকারেলও হয়, কিউরি হয়। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাব। কোশ্চেন নাম্বার 20। বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক কে? নাগার্জুন, চরক, বরাহমিহির, কলহন। বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক হলেন বরাহমিহির। অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে দেখো, কলহনের রাজতরঙ্গিনী, কাশ্মীরের ইতিহাস জানা যায় সেখান থেকে। চরকের চরক সংহিতা, কালিদাসের লেখা মেঘদূত, রত্নাবলী রচনা করেন হর্ষবর্ধন, হর্ষ এবং রাক্ষস, এটা হবে রুদ্রাক্ষ হয়েছে না, মুদ্রা রাক্ষস মৃচ্ছকটিকম এবং শরৎচন্দ্রের দেবদাস। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 21। ভারত কোন সালে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করে? রিসেন্টলি আমরা দেখলাম 2025-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত জয়লাভ করলো এবং তোমরা জানো যে তোমাদের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কে? ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ফাইনালে রোহিত শর্মা, 76 রান করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কে?
রেচেল রবীন্দ্রন এটাও মনে রাখবে। আর 2002 সালে ভারত প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। তারপরে 2013-তে, তারপর 2025-এ। নেক্সট 2025 প্রিটকার আর্কিটেকচার পুরস্কার কে পেলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। 2025 প্রিটকার আর্কিটেকচার পুরস্কার পেয়েছেন চীনের লিউ জিয়াকিন। কি বললাম? লিউ জিয়াকিন চীনের 2025-এ প্রিটকার আর্কিটেকচার পুরস্কার পেয়েছেন। ইন আর্কিটেক্ট ফিল্ডে এটা নোবেল পুরস্কার আমরা বলে জানি। আর রিকেন ইয়ামামোটো 2024-এ পেয়েছেন। আর ডেভিড চিপারফিল্ড পেয়েছেন 2023-এ, ডেভিড চিপারফিল্ড। আর 2018-তে বিভি দোষী ভারত থেকে পেয়েছিলেন। তিনি ভালো ভালো কনস্ট্রাকশন করেছেন ইন্ডিয়াতে এবং তার জন্য কিন্তু 2018 এই আর্কিটেকচার পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেনে আমরা যাবো, কোশ্চেন নাম্বার 23। কবে চন্দ্রযান 3 চাঁদের মাটিতে অবতরণ করে? 23 আগস্ট 2023, তাই তো? অপশন সি হবে সঠিক উত্তর। 23 আগস্ট 2023 চাঁদের মাটিতে চন্দ্রযান 3 অবতরণ করেন এবং সেই দিনটিকে স্পেস ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। 2024 সাল থেকে ভারতে স্পেস ডে পালিত হচ্ছে। নেক্সট কোশ্চেনে যাব, 24 নম্বর প্রশ্ন। প্রথম রোবট কে আবিষ্কার করেন? 24 নম্বর কোশ্চেন নাম্বার 24। জর্জ ডেভল প্রথম রোবট আবিষ্কার করেন। প্রথম রোবট ডেভেলপ বাই জর্জ ডেভল, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো 1954 সালে জর্জ ডেভল ইউনিমেট নামে প্রথম আধুনিক রোবট আবিষ্কার করেন। আর জন শেফার্ড ব্যারন এটিএম মেশিন ফার্স্ট আবিষ্কার করেন। যদি আমরা দেখি ফার্স্ট টকিং মেশিন চালু করেন কে? ফার্স্ট টকিং এটিএম চালু করেন কে বা কোন ব্যাংক? এটা বেশি পড়ে কোন ব্যাংক? ইউবিআই ব্যাংক। এবং আমরা যদি দেখি ভারতে এটিএম চালু করা প্রথম ব্যাংক এইচএসবিসি। ওকে, নেক্সট প্রশ্ন। বর্তমানে ভারতে মোট বাঘ সংরক্ষণাগারের সংখ্যা কত বা টাইগার রিজার্ভের সংখ্যা কয়টি? এই মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ভারতে বর্তমানে টাইগার রিজার্ভের সংখ্যা হচ্ছে 58, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মধ্যপ্রদেশের লেটেস্ট বা 9তম টাইগার রিজার্ভ অ্যাড হয়েছে, এটা ভারতের 58তম টাইগার রিজার্ভ। আমরা যদি ডিটেলসটা দেখি বুঝতে পারবো। মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম জাতীয় উদ্যান, অ্যাজ অন 10 মার্চ 2025। ডেটাটা মনে রাখবে, কারণ তোমরা যদি ক্লাসটা পরে দেখো তাহলে অনেক সময় ডেটা আপডেটেড হতে পারে, কারণ এগুলো জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট তোমরা জানো। মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যানকে আনুষ্ঠানিকভাবে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। ওয়ার্ল্ডের টোটাল আমরা যদি দেখি 75% বাঘ আমাদের ইন্ডিয়াতে রয়েছে, কারণ 58টা টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে এবং 1973 সালে প্রজেক্ট টাইগার প্রকল্প লঞ্চ করা হয়। এটা কিন্তু পরীক্ষাতে আসে। প্রজেক্ট টাইগার কত সালে লঞ্চ করা হয়? 1973 সালে। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রীশৈলম ভারতের সবথেকে বৃহত্তম টাইগার রিজার্ভ, এটাও পরীক্ষাতে আসে, 3728 বর্গ কিলোমিটার। আর মহারাষ্ট্রের বোর টাইগার রিজার্ভ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ। যদি আমরা ন্যাশনাল পার্কের ক্ষেত্রে দেখি তাহলে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক ছিল হেইলি ন্যাশনাল পার্ক, 1936 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। হেইলি ন্যাশনাল পার্ক, যার বর্তমান নাম কি বলতে পারবে? জিম করবেট জাতীয় উদ্যান। ওকে, আর তোমাদের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম হচ্ছে লাদাখে অবস্থিত হেমিস জাতীয় উদ্যান। এবং ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক যদি আমরা বলি তাহলে হয়ে যাবে গুজরাটের গির জাতীয় উদ্যান। সরি, কাচ্ছ, গুজরাটের কাচ্ছ, গির বললাম, সরি। গির তো এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, দ্য বেঙ্গল ব্যাটালিয়ন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কেপি কনস্টেবল এক্সামের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ডিরেক্টলি তোমরা লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, ক্লিক করতে পারো, বা তোমরা এইটা কিউআরটা স্ক্যান করতে পারো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে যুক্ত হওয়ার জন্য। প্রতিদিন ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, পিডিএফ, ফ্রি ম্যাটেরিয়াল, চাকরি আপডেট, মক টেস্ট সমস্ত কিছু তোমাকে আপডেট করা হবে এই গ্রুপের মাধ্যমে। এছাড়াও রয়েছে ক্র্যাক ডাব্লিউবি এক্সামের নিজস্ব টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপ। যারা চাও তারা অবশ্যই যুক্ত হতে পারো। এখানে ফ্রিতে কুইজও করানো হয়, তো অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যাও। ক্লাসটি কেমন লাগলো তোমার মতামত কমেন্টে জানাবে ডিয়ার স্টুডেন্ট, এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবে। সো আজকের ক্লাসে এতটাই, দেখা হচ্ছে নেক্সট মক টেস্টে, নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।